আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হাশমতুল্লাহ, প্রভাষক ইকবাল সিদ্দিকী কলেজ। আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায়ের বৃক্ক বিকল, ডায়ালাইসিস এবং বৃক্ক প্রতিস্থাপন সম্পর্কে আলোচনা করব। আমরা এ পাঠে যা জানব তা হচ্ছে বৃক্ক বিকলের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে, ডায়ালাইসিস সম্পর্কে এবং বৃক্ক প্রতিস্থাপন সম্পর্কে। শিক্ষার্থীরা, আমরা শুরুতে বৃক্ক বিকল নিয়ে আলোচনা করব। রোগ ব্যাধির কারণে বৃক্কের সক্ষমতা কমে যাওয়াকে বৃক্ক বিকল বলা হয়। বৃক্কের বৈকল্য বা বিকল দুভাবে দেখা যায়। একটি হচ্ছে দীর্ঘস্থায়ী, অন্যটি হচ্ছে তাৎক্ষণিক। আমরা শুরুতে দীর্ঘস্থায়ী বিকলটা কি আমরা জানতে পারবো। বৃক্ক যখন নিজস্ব কোনো রোগে আক্রান্ত হয়ে এর কার্যকারিতা 3 মাস বা এর অধিক সময় পর্যন্ত লোপ পেয়ে থাকে, তখন তাকে বৃক্কের দীর্ঘস্থায়ী বিকল বলে। এরপর আমরা আলোচনা করব বৃক্কের তাৎক্ষণিক বিকল। মাত্র 48 ঘন্টার মধ্যে যখন বৃক্ক দেহের বর্জ্য পদার্থ অপসারণ, পানি সৌম্য ও ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে অক্ষম হয়ে পড়ে, তখন এ অবস্থাকে বৃক্কের তাৎক্ষণিক বিকল বলে। বৃক্কের তাৎক্ষণিক বিকলের কারণগুলো হচ্ছে মূলত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া অন্যান্য কারণ রয়েছে, যে সকল কারণগুলোর জন্য বৃক্ক মূত্র তৈরি করতে পারে না। এ ধরনের কারণগুলোর মধ্যে হলো ডায়রিয়া, রক্তবমি, সার্জিক্যাল অপারেশন, গর্ভপাত, শক, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, রক্তে পানি ও লবণ জাতীয় পদার্থের অভাব, ভুল রক্ত দেওয়া, যকৃত বৈকল্য, তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া, তীব্র সংক্রমণ, পানিশূন্যতা, মারাত্মকভাবে পুড়ে যাওয়া, হঠাৎ বৃক্ক প্রদাহ, ওষুধের বিষক্রিয়া, হেপাটাইটিস, যক্ষ্মা, ম্যালেরিয়া, সর্পদংশন, বৃক্ক সংক্রমণ, বৃক্ক রক্তনালীর প্রবাহ, বৃক্কনালীতে রক্ত জমাট বাঁধা। এ সকল কারণে বৃক্ক পর্যাপ্ত মূত্র তৈরি করতে পারে না। যখন এরকম বৃক্ক পর্যাপ্ত মূত্র তৈরি করতে পারে না, তখন আর বৃক্ক কাজ করতে পারে না। এছাড়া যদি মূত্র নিঃসরণে বাধাগ্রস্ত হয়, যেমন বৃক্ক ও মূত্রনালীতে পাথর হওয়া, পুরুষের প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি, মূত্রনালীতে ক্যান্সার হওয়া, কোলন ক্যান্সার, সার্ভিক্স ক্যান্সার ইত্যাদির কারণে মূত্র নিঃসরণ বাধাগ্রস্ত হয়। ফলে বৃক্ক তাৎক্ষণিক বিকল হয়। তাহলে এখন আমরা জানব বৃক্ক আসলে যে বিকল হয়েছে, কি কি লক্ষণগুলো দেখা গেলে আমরা বুঝবো যে বৃক্ক কাজ করছে না। সেগুলো হলো অতি অল্প, ঘন ও গাঢ় মূত্রত্যাগ ও মূত্র একেবারেই না হওয়া, রক্তে নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ সঞ্চিত হওয়া, রক্তে তরলের পরিমাণ বেড়ে যাওয়ায় হাত ও পায়ের পাতা, পা, গোড়ালি, মুখমণ্ডল ইত্যাদি ফুলে যায়, ফুসফুসে পানির জমার কারণে ঘন ঘন শ্বাস নিতে হয়, পাঁজর ও কোমরের মাঝামাঝি দুপাশে ব্যথা হয়, ক্ষুধা মন্দা অর্থাৎ ক্ষুধা না লাগা বা ক্ষুধার অনুভূতি না থাকা, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া এবং অস্বাভাবিক হৃদস্পন্দন হওয়া, রক্তে ফসফেটের পরিমাণ বেড়ে যাওয়ায় চুলকানি, অস্থিরতা, পেশির খিঁচুনি ইত্যাদি লক্ষণ দেখা দেওয়া, উচ্চ রক্তচাপ, রক্তমূত্র, রক্ত পায়খানা হওয়া, প্রচুর পানি খেলেও মূত্রত্যাগ হয় না বা মূত্রথলিতে মূত্র জমা হয় না, খাবারের অরুচি, তন্দ্রাসনা ভাব, অসংলগ্ন কথা বলা, অনেকক্ষণ ধরে হেঁচকি তোলা, মুখে ধাতব স্বাদ
অনুভূত হওয়া, এই সকল লক্ষণগুলো দেখা গেলে বোঝা যাবে যে বৃক্ক বিকল হয়েছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে চিকিৎসা করব এবং এর প্রতিকার আমরা কিভাবে করব? এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে দুই একটা বৈশিষ্ট্য দেখিয়ে নিজে নিজে চিকিৎসা করা যাবে না, এবং শুধু তাই নয়, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অন্য কাউকে দিয়ে এ রোগের চিকিৎসার আরেক অর্থ হচ্ছে অর্থ দিয়ে অনর্থ ডেকে আনা। তাই বৃক্ক বিকলের প্রতিকারে বিশেষজ্ঞরা যে সকল পন্থার কথা উল্লেখ করেছেন সেগুলো একটি হলো যে শুরুতে কি করতে হবে, প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে এবং রক্তে যদি ক্রিয়েটিনের মাত্রা অর্থাৎ রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা বা প্রস্রাবে অ্যালবুমিন আছে কি না ডায়াবেটিসের অবস্থা জানার জন্য নিয়মিত পরীক্ষার করে ব্যবস্থা গ্রহণ করা। এছাড়া আল্ট্রাসোনোগ্রাফি, আইভিও, রেনোগ্রাম ইত্যাদি পরীক্ষা করতে হবে। পরিসংখ্যানে দেখা যায় 44% অর্থাৎ 44% কিডনি রোগীই ডায়াবেটিসে আক্রান্ত। এছাড়া উচ্চ রক্তচাপের কারণেও 20 থেকে 40% রোগীর কিডনি অকেজ হতে পারে। সুতরাং কিডনিকে সুস্থ রাখার জন্য যাদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে তাদের নিয়ন্ত্রণে রাখা এবং রক্তের ভিতরে ক্রিয়েটিনিনের মাত্রা বছরে কমপক্ষে 2 বার পরীক্ষা করা। এরপর আরও যে জিনিসগুলো থাকবে যে নিয়ন্ত্রিত আহার করা, অর্থাৎ কম প্রোটিন গ্রহণ করা, পনির, চকলেট, কমলা, মাশরুম ইত্যাদি নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করা, দেহের রস ও ইলেকট্রোলাইটের ভারসাম্য রক্ষা করা, পাতলা পায়খানা, বমি বা জ্বর হলে ঘন ঘন চিনি শরবত বা স্যালাইন পান করাতে হবে। শরীর সুস্থ ও সচল রাখার জন্য নিয়মিত হাঁটা, ব্যায়াম ও খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। বৃক্ক সম্পূর্ণ বিকল হলে শুধু ওষুধে রোগীকে বাঁচানো সম্ভব হবে না, এক্ষেত্রে ডায়ালাইসিস অথবা বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। এখন যে বৃক্ক তাৎক্ষণিক বিকল হয়েছে নাকি দীর্ঘস্থায়ী বিকল হয়েছে সেক্ষেত্রে রক্ত বা মূত্র পরীক্ষার মাধ্যমেই এটা নির্ণয় করা যায়। বৃক্ক তাৎক্ষণিক বিকল হলে এক্ষেত্রে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রাটা বেড়ে যায় এবং আয়নের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণটা কমে যায়, অর্থাৎ এই অবস্থায় অ্যানিমিয়া সৃষ্টি হয় এবং মূত্রের পরিমাণ কমে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ডায়ালাইসিস নিয়ে আলোচনা করব। 1924 সালে জার্মান চিকিৎসক জর্জ হাস সর্বপ্রথম ডায়ালাইসিস প্রক্রিয়ার প্রবর্তন করেন। বৃক্কের তাৎক্ষণিক বিকল চিকিৎসায় 2 ধরনের ডায়ালাইসিস করা হয়, একটি হলো হিমোডায়ালাইসিস, আরেকটি হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। আমরা আমাদের পাঠ্য বইতে যে ডায়ালাইসিসের কথা বলা হয়েছে সেটা হলো হিমোডায়ালাইসিস, আমরা সেই বিষয়টি আলোচনা করব। এখানে আমরা একটা ডায়ালাইসিস পরীক্ষার চিত্র দেখতে পাচ্ছি যে ডায়ালাইসিস মেশিন থেকে রক্ত শিরায় প্রবেশ করছে, ধমনী থেকে রক্ত পাম্পের মধ্যে ডায়ালাইসিস মেশিনের মধ্যে প্রবাহিত হচ্ছে। আংশিক বৈষম্য ভেদ্য প্রাচীর বিশিষ্ট ডায়ালিসিস টিউব রয়েছে এবং এর মাধ্যমে বৃক্কের যে কাজটি এই প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো এই প্রক্রিয়াতে বৃক্ক যখন সম্পূর্ণ অকেজ বা বিকল হয়ে যায় তখন এই প্রক্রিয়া রক্ত পরিশোধিত করা হয়। সাধারণত ডায়ালিসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এই মেশিনের ডায়ালিসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কবজির ধমনীর সাথে এবং অন্য প্রান্ত ওই হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনী থেকে রক্ত ডায়ালিসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্য ভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। এখানে উল্লেখ্য
ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। তবে এটি একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া। শিক্ষার্থীরা, আমরা এখন বৃক্ক প্রতিস্থাপন পাঠটি নিয়ে আলোচনা করব। বৃক্ক বিকলের দীর্ঘকালীন সমাধানে রোগীর দেহে ভিন্ন ব্যক্তির সুস্থ ও সঠিক বৃক্ক স্থাপনকে বৃক্ক প্রতিস্থাপন বা কিডনি সংযোজন বলা হয়। কিডনি সংযোজনটা দুভাবে করা হয়: কোনো নিকট আত্মীয়র কিডনি অথবা কোনো মৃত ব্যক্তির কিডনি রোগীর দেহে প্রতিস্থাপন করা যায়। প্রাথমিক পর্যায়ে ব্যয়সাপেক্ষ মনে হলেও দীর্ঘকালীন হিসেবে বৃক্ক প্রতিস্থাপনের ভালো পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে, কারণ ডায়ালিসিস পদ্ধতিটা সাময়িক সমাধান এবং অনেকটা বিরক্তিকর। বৃক্ক প্রতিস্থাপন একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা। এক্ষেত্রে রোগীর দেহে অন্য কারো দান করা বৃক্ক প্রতিস্থাপন করা হয় এবং বিকল বৃক্ষটি অপারেশন করা হয়, অথবা বিকল বৃক্ষ থেকে কোনো রোগ সংক্রমণের সম্ভাবনা না থাকলে বৃক্ষটি রেখে দেওয়া হয়। বৃক্ক প্রতিস্থাপনের সময় প্রথমে রোগীর শরণাদেশে অপারেশনের মাধ্যমে দান করা বৃক্ষটি স্থাপন করা হয়। নতুন বৃক্কের ধমনী ও শিরাকে রোগীর ধমনী ও শিরার সাথে যুক্ত করে দেওয়া হয়। নতুন বৃক্কের ইউরেটার পৃথকভাবে মূত্রনালীর সাথে জড়িয়ে দেওয়া হয়। তো বৃক্ক প্রতিস্থাপন করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বৃক্কদাতা যেই হোক না কেন তার দেহ থেকে সংগ্রহের ঠিক 48 ঘন্টার মধ্যে রোগীকে বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। এ সময় বৃক্কটি যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ তার উপর দিয়ে যন্ত্রের সাহায্যে ঠান্ডা স্যালাইন প্রবাহিত করতে হবে। দাতা মৃত্যু হলে সদ্য মৃত্যু দাতার দেহ থেকে বৃক্ক সংগ্রহ করতে হবে। সংগৃহীত বৃক্কটি সুস্থ হতে হবে যাতে HIV বা অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে মুক্ত থাকে। বৃক্কদাতা ও গ্রহীতার ব্লাড গ্রুপ ও টিস্যুর ধরন এক হতে হবে। বৃক্ক প্রতিস্থাপনের পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খেতে হবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এতক্ষণের যে আলোচনা শুনলে সেক্ষেত্রে তোমরা উপকৃত হবে, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।